আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমরা জানি যুক্তরাষ্ট্র আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মতো দুটি উত্তাল মহাসাগরের তীরে অবস্থিত। ফলে এই দুই মহাসাগর থেকে সৃষ্ট নানা ধরনের ঝড়, বিভিন্ন মাত্রার ঝড় সমতলে আছড়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়, কিন্তু এই ঝড়গুলোর ক্ষয়ক্ষতি সীমাবদ্ধ থাকে যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যে। তবে এবার এমন এক ঝড়ের সৃষ্টি হয়েছে যার উৎপত্তিস্থল মহাসাগর নয়, বরং যুক্তরাষ্ট্রের সমতল ভূমি। এটি আর কিছু নয়, এটি অন্য কিছু নয়, এটি হচ্ছে ট্রাম্প ঝড়। যেই ঝড়ে টালমাটাল হয়ে পড়ছে পুরো বিশ্ব। ইতিমধ্যে বিশ্ব অর্থনীতির অবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে ট্রাম্পের শুল্ক নীতির কারণে। তার উদ্ভট নানা কার্যক্রমে ভেঙে পড়ার উপক্রম হয়েছে পুরনো বিশ্ব ব্যবস্থা। ভয়ে কাঁপছে কানাডা, গ্রিনল্যান্ড, পানামা, ইরান, চীন সহ বিভিন্ন দেশের অভ্যন্তরেও তিনি বিরোধীদের ছাড়ছেন না। এই ঝড় কোথায়, কখন, কিভাবে আছড়ে পড়ছে এবং তার পরিণতি বা কি হচ্ছে বা হতে পারে, এসব বিষয় নিয়ে আজকের আয়োজন। সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে বিশাল ব্যবধানে পরাজিত করেন রিপাবলিকান প্রার্থী $100 কোটি মালিক ডোনাল্ড ট্রাম্প। এই রিয়েল এস্টেট টাইকুন 2025 সালের 20 জানুয়ারি যখন হোয়াইট হাউসে ফেরেন, তখন এসেই ঝড় বইয়ে দেন নির্বাহী আদেশ সই করার ক্ষেত্রে। তার আধুনিক পূর্বসূরীরা কিন্তু এত নির্বাহী আদেশে সই করেন। যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের করে নেওয়ার আদেশে সই করেন, ওয়াশিংটনকে বের করে নেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। অভিবাসীদের জন্য হয়ে ওঠেন মূর্তিমান আতঙ্কের নাম। তার এই ধারাবাহিকতায় ভারতের যেসব নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করত, তাদের হাতকড়া, পায়ে শেকল পরিয়ে দেশে ফেরত পাঠান। পাশাপাশি ক্যাপিটল হিলে দাঙ্গাবাজদের ক্ষমা করা সহ অন্যান্য আদেশ সই করে হইচই ফেলে দেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা এই বিলিয়নিয়ার। এই তো গেল তার দেশের পর। যে ধাক্কা তিনি শুরুর দিন দিয়েছেন তা সামলে উঠতে না উঠতেই কানাডা, গ্রিনল্যান্ড বা পানামা খালের মতো জায়গা তিনি দখল করার ঘোষণা বা উচ্চাকাঙ্ক্ষার কথা মানুষকে জানান, এবং তিনি এটি করেছেন অতি উৎসাহের সঙ্গে। অর্থাৎ ওই অঞ্চলে একেবারে শূন্য থেকে তিনি যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। এরপর আটলান্টিক ভূমধ্যসাগর পেরিয়ে গাজায় ও নজর পড়ল খেপাটে প্রেসিডেন্টের। যদিও আরব দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতিবাচক প্রতিক্রিয়ায় এ যাত্রায় কিছুটা পিছু হটেন এই প্রেসিডেন্ট। তবে গাজা দখলের খায়েশ পরিত্যাগ তিনি করেছেন বলে কোনো ক্রমেই মনে হচ্ছে না, কারণ সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি হোয়াইট হাউসে বৈঠকের পর ফের গাজা দখলের খায়েশ পুনর্ব্যক্ত করেন। টান উত্তেজনার মধ্যে হোয়াইট হাউসে ট্রাম্প মঞ্চস্থ করেছেন এক নজিরবিহীন নাটক। সে নাটকের কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তিনি, পার্শ্ব চরিত্র ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ভিলেন কে ছিলেন সেটা হয়তো আপনার খুব বেশি জানার কথা নয়, কিন্তু ভিলেন ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রকার তাকে ডেকে এনে হোয়াইট হাউসে শাসিয়েছেন ট্রাম্প ও ভ্যান্স জুটি।
তারা তাকে বাধ্য করার চেষ্টা করেছেন পুতিনের সঙ্গে সমঝোতা মেনে নেওয়ার জন্য, অথবা যুদ্ধবিরতি যেন মেনে নেন সেজন্য। কিন্তু জেলেনস্কি তো বেয়াড়া, তিনি কোনোভাবেই ট্রাম্পের চাপিয়ে দেওয়া যুদ্ধবিরতি বা সমঝোতা প্রস্তাব গ্রহণ কার্যত তিনি করেন না। করার ফলে এক প্রকার গলা ধাক্কা দিয়ে জেলেনস্কি এবং তার প্রতিনিধি দলকে হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়। অর্থাৎ এর মাধ্যমে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন যে যদি তার কথার অমান্য কেউ করে তাকে তিনি চরম অপদস্থ করা থেকেও বিরত থাকবেন না, সে যিনিই হোক, সে যেই হোক না কেন। এখন ট্রাম্প বিশ্বের কি পরিণতি ডেকে আনতে পারে সেই বিষয়গুলোর দিকে যদি আমরা তাকাই, প্রথমেই শুরু করতে হয় ট্রাম্প গণতান্ত্রিক যে বিশ্ব ব্যবস্থা ছিল তা একেবারে ভেঙে চুরমার করে ফেলছেন। পুতিনের মতো স্বৈর শাসকের সঙ্গে তার বন্ধুত্ব, এমনকি পুতিনের হয়ে তিনি জেলেনস্কিকে যুদ্ধবিরতি পর্যন্ত মেনে নিতে বাধ্য করার চেষ্টা করেছেন। এতে গণতান্ত্রিক দেশগুলোতেও স্বৈরাচাররা উৎসাহিত হতে পারে। ট্রাম্পের নীতি যুক্তরাষ্ট্রকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে দুর্বল করছে। শুল্ক আরোপ এবং যে কাজগুলো আমেরিকানরা করতে ইচ্ছুক নয় তা করা অভিবাসীদের তারা চাওয়ার মধ্য দিয়ে দেশটিতে মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছেন তিনি। ঘন ঘন নীতি পরিবর্তনের কারণে বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তুলে ধরছেন যুক্তরাষ্ট্র। এর ফলে বিনিয়োগ যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের বাজার। এছাড়া বৈজ্ঞানিক গবেষণায় অনুদান কমিয়ে দেওয়ার মাধ্যমে গ্রিন টেকনোলজির নেতৃত্ব জোর করে তিনি তুলে দিচ্ছেন চীনের হাতে। এছাড়া অভিবাসন প্রত্যাশীদের দেশ ছাড়া করা, প্রেসিডেন্টের সমালোচনা করলেই তাদের মোবাইল বা ডিভাইস জব্দ করা এবং কেউ বিক্ষোভ করলে তাকে গ্রেপ্তার, এসবের মাধ্যমে বিনিয়োগকারী এবং গবেষকদের মধ্যে যুক্তরাষ্ট্র সম্পর্কে একটা নেতিবাচক ধারণা জন্ম নিতে পারে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববাসী এটাও দেখতে পাচ্ছে যে ট্রাম্প কিভাবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার ভারসাম্য নষ্ট করছেন, ফেডারেল সরকারের উপর আক্রমণ করে, আদালতের সমালোচনার মাধ্যমে, রাজনৈতিক বিরোধীদের তাড়া করার মাধ্যমে এবং কংগ্রেসকে পাশ কাটানোর মাধ্যমে। ইউএসএআইডি ও ভয়েস অফ আমেরিকার মতো প্রতিষ্ঠানগুলো দিয়ে যুক্তরাষ্ট্র যে নিয়ন্ত্রণটা বিশ্বের বজায় রেখেছিল এতদিন, তা তিনি বন্ধ করে দিয়েছেন এক নির্বাহী আদেশের মাধ্যমেই। ফলে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী প্রভাব অনেকাংশে দুর্বল হয়ে পড়েছে। একটি জাতীয়তাবাদী এবং অনুমান করা যায় না এমন আমেরিকাকে মিত্র ও ব্যবসায়ী অংশীদার হিসেবে কম আকর্ষণীয় বলে মনে করে বিশ্বের বিভিন্ন দেশ। ট্রাম্প যে ক্ষতি করছেন এখন যুক্তরাষ্ট্রের, তা দেশটির জন্য সামলে ওঠা অনেক কঠিন হয়ে পড়ে। উন্নত বিশ্বের দেশ, বিশেষ করে কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে যুক্তরাষ্ট্রের যে মর্যাদা তা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে হয়েছে। যদি তিনি মিত্রদের জন্য পরিস্থিতি আরো জটিল করে তোলেন, তাহলে সম্পর্কের চির এমন পর্যায়ে গিয়ে পৌঁছাবে যা সংশোধন করার ক্ষমতা সহসা সংশোধন করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রশাসন বা নতুন প্রশাসনের থাকবে বলে মনে হয় না। তিনি ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের জন্যই খারাপ হয়ে দেখা দিতে পারেন, কারণ তিনি যেভাবে অব্যাহতভাবে নেতানিয়াহুকে সমর্থন দিচ্ছেন তাতে ফিলিস্তিনিদের ক্ষতি, ফিলিস্তিনিদের দুঃখ, ফিলিস্তিনিদের দুর্দশা বাড়বেই। ইতিমধ্যে আমরা এর উদাহরণ দেখেছি। ট্রাম্প গাজা দখল করার খায়েশ যখন জানিয়েছেন এবং এরপর নেতানিয়াহুকে যখন অব্যাহত সমর্থন দেওয়া শুরু করছেন, নেতানিয়াহু গাজায় নারকীয় হত্যাকাণ্ড শুরু করেছেন যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই, এবং নতুন যুদ্ধবিরতিতে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা আমরা নেতানিয়াহুর মধ্যে দেখছি না। এর কারণে যদি ট্রাম্প নেতানিয়াহুকে অব্যাহত সমর্থন দিতে থাকেন অস্ত্র অথবা অর্থ দিয়ে, তাহলে তেল আবিব
গাজায় বা পশ্চিম তীরে হত্যাযজ্ঞ কোনোভাবেই থামাবে না। আর এর কারণে ফিলিস্তিনিরাও তাদের যে প্রতিরোধ স্পৃহা তা থেকে দূরে সরে আসবে না। ফলে হামলার ঘটনা, সহিংসতার ঘটনা বাড়বেই। অর্থাৎ ওই ভূখণ্ডে শান্তি বলে যে জিনিসটা আছে তা কখনো আসবে না। এর ফলে ইসরায়েল অবশ্যই ফিলিস্তিনিদের উপর আরো বেশি শক্তি প্রয়োগ করবে, যার মাধ্যমে বর্তমানে বিশ্ব থেকে সে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আমার বিশ্বাস, আমার ধারণা। তবে এই ঝড়ে ঠিকই লাভ হচ্ছে একটি দেশের, তার নাম চীন, শি জিনপিং এর চীন। বেইজিং দীর্ঘদিন ধরে ইউরোপ ও আমেরিকার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে যাচ্ছিল। এখন যুক্তরাষ্ট্রের একজন কর্তা, শীর্ষ কর্তা, যিনি নিজেই চীনের সেই পারপাস অর্থাৎ উদ্দেশ্য পূরণ করার দায়িত্ব কাঁধে নিয়ে নেমেছেন এবং তা তিনি করছেন অত্যন্ত সুনিপুণভাবে। ট্রাম্পের শুল্ক ঝড় মিত্রদের আরো বেশি চীনমুখী করে তুলবে। ফলে স্বাভাবিকভাবে বৈশ্বিক পরিসরে প্রভাব কমে আসবে যুক্তরাষ্ট্র। তবে মাত্র 12 সপ্তাহেই ট্রাম্পকে নিয়ে কোনো সমাধানে পৌঁছা একটু দুরূহ বটে এবং বাড়াবাড়িও বলা যায়। কারণ ট্রাম্প হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি আলোচনায় থাকতেই পছন্দ করে। এই আলোচনায় থাকার নেশা বা আমেরিকাকে আবার গ্রেট বানাতে গিয়ে তিনি যে মুহূর্তে নাটকের জন্ম দিচ্ছেন এবং ভবিষ্যতে মানে আগামী 4 বছর যে কত নাটকের জন্ম তিনি দেবেন তার ইয়াত্তা নেই। সেই সব নাটক পৃথিবীকে কোন দিকে নিয়ে যায় তাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, বিলিয়নিয়ার, স্বপ্নবাজ, খেপাতে, পাগলাতে, উন্মাদ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আজ এতটুকুই। ফের কথা হবে অন্য কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।